খুলে দেখে তোরে হাবো লেগেছে। কেন এসেছেন আজকে? দিদির মিটিং এ এসেছি। কিসের মিটিং এটা? এই তো সভাপতি এই মিটিং হচ্ছে শুনে এসেছি। দরজা খুলে দেখে তোরে হাবো লেগেছে। আমরা প্রত্যেক বছরই এই সময় 21শে জুলাই এই দিনটিতে সবাই মিলে জড়ো হই। গোটা সারা বাংলা থেকে লোকজন আসে নেত্রীর বার্তা শোনার জন্য, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। দরজা খুলে দেখে তোরে হাবো লেগেছে। আসলে আজকের যে দিনটা আমরা সবাই উপস্থিত হয়েছি এই শহীদ দিবস, আর আমাদের প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে এই দিনটা একটা মহান দিন। দরজা খুলে দেখে তোরে হাবো লেগেছে। নমস্কার। নমস্কার। আজকের এই ভিডিওটা সেই লেভেলের হতে চলেছে। কেন? আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা তৃণমূলের সেই সমস্ত হাবলদের দেখে নেব, মানে ওই হলো গিয়ে অন্ধভক্ত। তার জন্য আগের থেকে বলে দিচ্ছি, আগে ভিডিওটাকে একটা লাইক করো, আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আগে সাবস্ক্রাইব করো। করেছো? আগে করো, করোনি এখনো, করো আগে। করেছো? তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রত্যেক বছরই এই সময় 21শে জুলাই এই দিনটিতে সবাই মিলে জড়ো হই। গোটা সারা বাংলা থেকে লোকজন আসে ডিম ভাত খাওয়ার জন্যে। না, এটা কিন্তু মানতে হবে, আগের থেকে কিন্তু অনেকখানি আপগ্রেড হয়ে গেছে। কারণ এখন আর সব জায়গায় ডিম ভাত হয় না, কিছু কিছু জায়গায় আবার মাংস ভাতও হয়, আবার কোথাও কোথাও তো মটনও হচ্ছে। এটা তাৎপর্যপূর্ণ কারণ 26-এর আগে এটা শেষ 21শে জুলাই, এবং 26-এ আগামী পথ চলার পথ কি হবে সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেগুলো পরব শুনবো, এবং সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী কাজ করবে। ভাই প্রথমত তুই এসব কিছু বাদ দিয়ে আগে যা পড়তে বস। স্টুডেন্ট লাইফটা, কলেজ লাইফটা এসব রাজনীতি করার জন্য, ইউনিয়নবাজি করার জন্য নয়, স্টুডেন্ট লাইফটা পড়ার জন্য রয়েছে, ঠিক আছে? আর এই সময় যদি, এই বয়সে যদি এই লবিবাজি ইউনিয়নবাজি করে থাকিস না, সারা জীবন এই লবিবাজি ইউনিয়নবাজি চলে না, ঠিক আছে? আর পড়াশোনা করার বয়সে যদি পড়াশোনা না করিস, ভুগতে হবে পরবর্তীকালে। এই লবিবাজি ইউনিয়নবাজি কলেজে যেটা চলে না, সেটা সারা জীবন চলে না, এবং ওখান থেকে সারা জীবন ইনকামও আসে না। ওই কলেজে ওই একটু আদ্রু ফিস্ট বা অন্য কিছু, ওগুলো একটু বুঝে নাও, নেশা ফেশা যা হয় ওগুলোই চলে। একটা সময় পর তখন কেউ পাত্তাও দেবে না, ঠিক আছে? আসলে আজকের যে দিনটা আমরা সবাই উপস্থিত হয়েছি এই শহীদ দিবস, আর আমাদের প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে এই দিনটা একটা মহান দিন। আমাদের প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে এই দিনটা একটা মহান দিন। আসলে এ একদম ঠিক কথা বলেছে। প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে 21শে জুলাই এই দিনটা একটা মহান দিন। আর মহান দিন বলেই এরা যেখানে সেখানে বসে ঘটঘট করে গিলছে, ডিম ভাত খাচ্ছে, মাংস ভাত খাচ্ছে, মটন ভাত খাচ্ছে, কেউ তো আবার গান চালিয়ে পোঁদ নাচাচ্ছে, অনেক কিছুই করছে। দরজা খুলে দেখে তোরে হাবো লেগেছে। যদি এই দিনটা শোকের দিন হতো তাহলে এই কাজগুলো কি এরা করতে পারতো? না 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 না। তার জন্য তো এটা অবশ্যই এদের কাছে, এই সমস্ত কর্মীদের কাছে এটা একটা মহান দিন, হাসির দিন, ঠাট্টার দিন, মজা করার দিন। আর আজকে আমরা আমাদের নেত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনবো। এরা 21শে জুলাইতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে গেছে। কেউই এরা ওই দিনকে শহীদদেরকে শ্রদ্ধা অর্পণ করতে যাননি, শ্রদ্ধা জ্ঞাপন করতে যাননি। সবার মুখে সেই একটাই কথা যে ওই দিনকে আমরা কেন এসছি, মিটিং শোনার জন্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা শোনার জন্যে, তারা 26-এর ভোটের জন্যে কি বলেন, আমাদেরকে কি নেতৃত্ব দেন, সেটা শোনার জন্য গেছি। এই নাকি শহীদ দিবস। আমরা প্রত্যেক বছরই আমরা ধর্মতলার বুকে সকাল থেকে, আপনি যদি দেখতে পারেন, ভোরবেলা 4টা-5টা থেকে লোকজন চলে এসছে। আমরাও সকালবেলা 7টার মধ্যে উপস্থিত হয়ে গেছি ডিম ভাত খাওয়ার জন্যে। একমাত্র দিদি এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির বার্তা নেওয়ার জন্য। না ভাই, সবটাই ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত আমি এটা বুঝলাম না এরা অভিষেক ব্যানার্জিকে ঠিক কি কারণে যুবরাজ বলে থাকে। না, ইতিহাস থেকে আমরা কি জানতাম, কোনো রাজ্যের যদি রাজা থাকে এবং সেই রাজার কোনো পুত্র বা ছেলে থাকলে তাকেই বলা হয় যুবরাজ। কিন্তু যদি সেই ইতিহাসের কথাতেই বলা যায় তাহলে আমাদের এই বর্তমান রাজ্যের রাজা তো নেই, রানী রয়েছে। বলা যেতে পারে মমতা ব্যানার্জি, তিনি হচ্ছেন আমাদের এই রাজ্যের রানী। তো অভিষেক ব্যানার্জি তার ভাইয়ের ছেলে। সুতরাং কোন অ্যাঙ্গেলে, ঠিক কোন দিক থেকে, কোন লজিকের দিক থেকে এরা অভিষেক ব্যানার্জিকে যুবরাজ বলে, আমি তো সেটাই বুঝতে পারলাম না আজ পর্যন্ত। বার্তাগুলো পৌঁছে দিয়ে কিভাবে বিজেপিকে 50-এর নিচের আসনে উৎখাত করে দিব বাংলা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই শহীদ সমাবেশ, তৃণমূলের বার্ষিক সভা। 21শে জুলাই শহীদ দিবস, তাও না হয় মেনে নিলাম, তাই বলে তৃণমূলের বার্ষিক সভা, তৃণমূলের বার্ষিক সভা
এবং মামাটি মানুষের স্বতঃস্ফূর্ত জনপ্লাবন। মা মাটি মানুষের স্বতঃস্ফূর্ত জনপ্লাবন, তা ভালো কথা। তা বলছিলাম যে তাহলে এই যে গাড়িতে বিভিন্ন জায়গায় টাকা বিলি করার ভিডিওগুলো এইভাবে ভাইরাল হলো কেন? মামাটি মানুষের স্বতঃস্ফূর্ত জনপ্লাবন এই ছবি দিল্লিকে, গুজরাটকে স্পষ্ট বার্তা দিয়ে দেবে যে এইবার জনসভায় এসে যদি লজ্জা থাকে কোনো টার্গেট যেন নরেন্দ্র মোদী এসে না দেন, কারণ যে টার্গেটই উনি দেবেন সেই টার্গেটই কিন্তু বিজেপি এখানে ফুলফিল করতে পারবে না। কারা কি করতে পারে না পারে সেটা তো একমাত্র সময় বলবে। আর এই হাভলগুলো আর কি কি বলছে একটু সেটা শুনি আর একটু ভালো করে। কি চাইছি, আপাতত যেরকম কাজ করতেছে কাজ ভালোই করতেছে, এরকম থাকলে চলবে। জোর কুনি আছে ওর কুনি রইলে চলবে। আজকে 21শে জুলাই যে শহীদ দিবসে আমরা এসেছি, তো মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই আবেদন যেন আগামীকালের জন্য প্রধানমন্ত্রী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেন আগামীকাল প্রধানমন্ত্রী হয়। আগামীকাল কেন, আজকেই হয়ে যাবে। সত্যি এরা যে কতখানি হাবল সেটা বলে বোঝানো যাবে না। কেন এসেছেন আজকে? হ্যাঁ, দিদির মিটিং এ এসেছি। কিসের মিটিং এটা? এই তো সভাপতি এই মিটিং হচ্ছে শুনে এসেছি। ও দিদির মিটিং হচ্ছে তাই শুনে আমরা চলে এসেছি। কিসের মিটিং, কেন মিটিং, অত সব আমরা জানি না। আর জেনে কি হবে, লক্ষ্মীর ভান্ডারটা তো পাই নাকি। আসেন ওইটা জানি না। ওই তো শহীদ দিবসের মিটিং, 21শে জুলাই শহীদ দিবসের মিটিং। প্রায় শহীদ দিবসে কি হয়েছিল অত কিছু আমরা বলতে পারবো না। আচ্ছা, তোমরা কি জানো এই 21শে জুলাই দিনটিকে তৃণমূলীরা কেন শহীদ দিবস হিসেবে পালন করে থাকে? তার একমাত্র কারণ হচ্ছে ওদিনকে নাকি ইংরেজরা ভারতীয়দের ওপর, আমাদের হিন্দুদের ওপর অত্যাচার করেছিল, আমাদেরকে মেরেছিল। আমি বলছি না, এটা তৃণমূল সমর্থকেরাই বলছে, শুনুন। শহীদ দিবসে যে অত্যাচার হয়েছিল, মানুষকে মারধর হয়েছিল, যে ইংরেজরা আমাদের হিন্দুর উপরে অত্যাচার হয়েছিল, মানুষকে মারধর হয়েছিল, যে ইংরেজরা আমাদের হিন্দুর উপরে ইংরেজরা অত্যাচার করেছিল? ইংরেজ অত্যাচার পাঁচ থেকে বলে দিচ্ছেন তো? না না, জয় বাংলা। শহীদ দিবসে এসেছি। কতজন শহীদ হয়েছিল? 1200। 1200। আসলে ব্যাপারটা হয়েছে কি, যেরকম 1200 কেজির বাচ্চা হয়েছিল না, ঠিক একই রকম ভাবে শহীদদের সংখ্যা 13 থেকে একদম 1200-তে পৌঁছে গেছে। মানে ওই রাউন্ড ফিগার ব্যাপারটা আর কি, মানে একটাই সংখ্যা থাকলে সুবিধা হয় মনে রাখতে। বাচ্চা কত কেজির হয়? 1200 কেজির হয়। কতজন শহীদ হয়েছিল? 1200 শহীদ হয়েছিল। লক্ষ্মী ভান্ডারে দেওয়া হচ্ছে কত? 1200। মানে ওই একটা সংখ্যা থাকলে মনে রাখতে সুবিধা হয় আর কি। আচ্ছা, এদেরকে যে আনা হয়েছিল সবাইকে কি টাকা দিয়ে আনা হয়েছিল? না, আমি বুঝতে পারছি না। না হলে 1-8 জনকে হয়তো টাকা দিয়ে আনা হয়েছিল, কিন্তু এতগুলো ক্লিপ ভাইরাল হচ্ছে কি করে? তাহলে একের পর একজন বলছে কাউকে 200 টাকা দেওয়া হয়েছে, কাউকে 250 দেওয়া হয়েছে, কাউকে 150 দেওয়া হয়েছে। হ্যাঁ দিয়েছে, 250 টাকা দিয়েছে, তারপর ট্রেন ফ্রি। আচ্ছা, দিদি যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেয় তাও আসবেন? কেন আসবো তাহলে? যাই হোক, এইবার একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে তো খুব ভাইরাল হয়েছে, তো সে পোস্টটা দেখাবো। কিন্তু আমার মনে হচ্ছে না এটা কি স্টেজে গান করছিল। ওদিনকে আমি লাইভটা দেখছিলাম, বা অবশ্য পুরোটা দেখা হয়নি, কিন্তু নচিকেতা স্টেজে দাঁড়িয়ে এই গানটা করেনি, অন্য একটা কি গান করছিল, কিন্তু এই গানটা করেনি। কিন্তু এই গানটা দিয়ে হয়তো ভাইরাল করানো হচ্ছে বা কিছু। সাবধানে থেকো তুমি, সাবধানে খুব ভরদৌড়। চোর চোর চোর, চারদিকে আছে কত চোর। ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছে চোর, উপরে নিচে, সামনে পিছে, চারিদিকে আছে কত চোর। এটার নামই তৃণমূল কংগ্রেস। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করা। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না।
এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি যেন কোথায় হারিয়ে গিয়েছিলেন, কিন্তু ইদানিং কালে যেভাবে তিনি মিডিয়ার সামনে আসছেন, তাও আবার দিনের পর দিন, বলতে গেলে প্রত্যেক দিন তিনি প্রেস মিটিং করছেন, প্রেস মিটিং করে কিছু না কিছু বলছেন, এবং যে বক্তব্যটা আপনাদের শোনালাম এই বক্তব্যটা শুনলেই বোঝা যায় আসলেই কতখানি ভয় পেয়েছেন। যাই হোক, আমাদের রাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে একজন জ্যোতিষী বললে চলে, ভবিষ্যৎবাণী করেছেন। শুধু একজন নয়, এরকম বহু জন করেছেন, এরকম সোশ্যাল মিডিয়াতে ঘুরছে দেখছি। তো একজনেরটা নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি, একটু মন দিয়ে শুনুন কি বলছেন তিনি। ममता बनर्जी, और मैंने कहा ना कि दो बड़े लीडर ममता बनर्जी एंड नीतीश कुमार ये अपना लास्ट इलेक्शन लड़ रहे हैं। इसके बाद इनका भारतीय राजनीति में बहुत ज्यादा सक्रिय योगदान नहीं दिखता है। नीतीश कुमार वाली प्रेडिक्शन कम चौंकाने वाली है, ममता बनर्जी वाली ज्यादा चौंकाने वाली है। अंकित जी, वो अरविंद केजरीवाल, नीतीश कुमार, उससे भी ये आगे का स्टेप है। ममता बनर्जी रिपीट नहीं करेंगी, बिल्कुल रिपीट नहीं करेंगी। इसको आप नोट डाउन कर लीजिए, जितने ऑडियंस सुन रहे हैं इसको सुन लीजिए। ममता बनर्जी रिपीट नहीं करेंगी, ये उनका लास्ट इलेक्शन है। তাহলে বুঝতে পারছেন রাজ্যের সুপ্রিমোর সব দিক থেকেই চাপ বাড়ছে। একদিকে যারা জ্যোতিষী তারাও এই ধরনের কথাবার্তা বলছে, তার উপর ইলেকশন কমিশন এই ধরনের প্রেসার ক্রিয়েট করছে। কোন দিকেই বা যায়, কিভাবেই বা এত চাপ হ্যান্ডেল করবে, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্টস করো, আর অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।